নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত। আজকে আমি যে চ্যাপ্টারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি নন প্রফিট অর্গানাইজেশনে কি করে অ্যাকাউন্টস প্রিপেয়ার করা হয়। এবার আমার মনে কোশ্চেন আসে যে হোয়াট ইজ নন প্রফিট অর্গানাইজেশন। নন প্রফিট অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি? নন প্রফিট অর্গানাইজেশন হলো সেই সমস্ত অর্গানাইজেশন বা সংস্থাগুলি যারা সার্ভিস সোসাইটিকে প্রোভাইড করে বা যারা কোনো কাজ করছে কোনো মুনাফা বা প্রফিট আর্নের উদ্দেশ্য না নিয়ে। মানে আমরা ইন জেনারেলি যদি একটা কোনো বিজনেসকে দেখি, তাহলে তারা কি করে? তারা কোনো গুডস প্রডিউস করে, সেই গুডসটাকে নিয়ে তারা মার্কেটে বিক্রি করে এবং তারপরে তারা সেই গুডসকে বিক্রি করে প্রফিট আর্ন করে এবং সেই প্রফিট দিয়ে তারা তার পরবর্তী বছরের জন্য যে সমস্ত ট্রানজাকশনগুলি হবে সেগুলি নির্ধারিত করে বা স্টাফে যে স্যালারি দেয় তারা প্রফিট আর্ন করে বিল্ডিং আরো বেশি করে তাদের অ্যাসেট বাড়ায়, এক্সেট্রা এক্সেট্রা। বাট নন প্রফিট অর্গানাইজেশনের কাজ হলো প্রফিট আর্ন করব না, আমি সোসাইটিকে সার্ভিস প্রোভাইড করব, সমাজকে আমি সেবা প্রদান করব বা সমাজের কোনো উদ্দেশ্য সাধনের জন্য যেটি গঠিত হয়েছে। এক্সাম্পল হিসাবে আমি যদি কোনো একটি চ্যারিটেবল ট্রাস্টকে ধরে নিই, চ্যারিটেবল ট্রাস্ট মানে যেগুলো আমরা দেখি বিভিন্ন জায়গায় ডোনেশন দিচ্ছে বা বিভিন্ন পুজোতে জামা কাপড় দিচ্ছে বাচ্চাদেরকে, বা ধরো কোনো বন্যা ত্রাণে হেল্প রিলিফে গেছে, সেই সমস্ত যে অর্গানাইজেশন গুলো থাকে সেগুলোকে চ্যারিটেবল ট্রাস্ট বলা হয়ে থাকে। চ্যারিটেবল ট্রাস্টগুলো যে সমস্ত কাজ করে থাকে সেইগুলোর জন্য তাদেরকে বিভিন্ন পরিমাণে আর্থিক জায়গায় আর্থিক ইনভেস্টমেন্ট করতে হয়, অর্থ কালেক্ট করতে হয়, তারপরে সেটির মাধ্যমে তারা বিভিন্ন লোন মানে ত্রাণ দেবে, বিভিন্ন জায়গায় হেল্প করে থাকে। এখানেও তো বিভিন্ন টাইপের অ্যাকাউন্টস এর ট্রানজাকশন হয়ে থাকছে, সেখানেও অ্যাকাউন্টস মেনটেন করতে হয়। এই ধরনের অর্গানাইজেশন গুলিতে যে প্রক্রিয়ায় অ্যাকাউন্টস মেনটেন হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে নন প্রফিট অর্গানাইজেশনের অ্যাকাউন্ট মেনটেন টেকনিক। এখন নন প্রফিট অর্গানাইজেশনে কি করে অ্যাকাউন্ট মেনটেন হয় সেটিকে জানবো, তার আগে নন প্রফিট অর্গানাইজেশনের একটা ডেফিনেশন আমরা দেখে নেব। বলছে হোয়াট ইজ নন প্রফিট অর্গানাইজেশন? সার্টেন কনসার্ন লাইক ক্লাব, চ্যারিটেবল ইনস্টিটিউট, মেডিকেল এইড সোসাইটি etc. do not intend to earn profit. They rent service to their member. Their member do not get any share of profit or dividend. These concerns are known as non-profit concern as their transactions are service based but not profit based. এর মানেটা কি? যে সমস্ত ক্লাব, চ্যারিটেবল ইনস্টিটিউশন, মেডিকেল এইড সোসাইটি এক্সেট্রা তাদের যে সমস্ত কাজগুলো করে থাকে সেগুলোকে প্রফিট আর্ন করার জন্য করে না, ডু নট ইন্টেন্ড টু আর্ন প্রফিট। দে রেন্ট সার্ভিস টু দেয়ার মেম্বার্স, তারা তাদের মেম্বার বা সদস্যদের সার্ভিসটা দিয়ে থাকে। দেয়ার মেম্বার ডু নট গেট এনি শেয়ার অফ প্রফিট, তাদের মেম্বারটাও তাদের কাছ থেকে কোনো প্রফিটের অংশ পেয়ে থাকেন। যেমন পার্টনারশিপ ফার্মগুলিতে মেম্বার যারা থাকে তারা কিন্তু একটা নির্দিষ্ট আর্থিক বছরের পরে প্রফিট পার্সেন্টে 1:2, 2:2 এরকম ভাবে প্রফিট পেয়ে থাকে, এখানে সেটা পায় না। ক্লাবে ধরো তোমাদের পাড়ায় যে সমস্ত ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোতে যে সমস্ত কার্যকলাপগুলো হচ্ছে ক্লাবের মেম্বাররা কি তার থেকে প্রফিট পায়? প্রফিট পায় না। তারা এক জায়গা থেকে অর্থ পায় বা গ্র্যান্ট পায় বা ডোনেশন পায়, সেটা দিয়ে তারা সমাজকে সেবা প্রদান করে, এই ব্যাপারটা। দিস কনসার্ন আর নোন অ্যাজ নন প্রফিট কনসার্ন। দেয়ার ট্রানজাকশন, তাদের লেনদেনগুলি আর সার্ভিস বেসড মানে সুবিধা বা সেবা প্রদানের উদ্দেশ্যে করা, বাট নট প্রফিট বেসড অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা নয়। এই ধরনের অর্গানাইজেশনকে বলা হয় নন প্রফিট অর্গানাইজেশন। এরপরে আমরা দেখে নেব যে এই সমস্ত নন প্রফিট অর্গানাইজেশন গুলো তারা যে সমস্ত কাজগুলো করে থাকে তার জন্য যে সমস্ত ট্রানজাকশন গুলো তাদের অর্গানাইজেশনে হয় সেগুলো অ্যাকাউন্টসে কি করে মেনটেন করে। এর জন্য তারা নন প্রফিট অর্গানাইজেশনের ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করে। এটা কিন্তু প্রফিট অর্গানাইজেশনের মতন না, এটা একটু ডিফারেন্স টাইপের হয়, তার জন্য কয়েকটা স্টেপ আমরা এখানে লিখেছি। ফার্স্ট, যে সমস্ত ট্রানজাকশন গুলো হচ্ছে সেগুলোকে তারা ক্যাশ বুক এবং ব্যাংক বুকে পোস্টিং করে। ক্যাশ বুক পোস্টিং করা মানে কি? আমি যে সমস্ত ট্রানজাকশন গুলো করি, ধরো একটা প্রফিট নন প্রফিট অর্গানাইজেশন একটা বিল্ডিং পারচেস করেছে বা কাউকে ডোনেশন দিয়েছে, এই টাইপের যে সমস্ত ট্রানজাকশন গুলো বা লেনদেন গুলো হচ্ছে সেটাকে তারা জার্নাল এন্ট্রি করছি, আমি ধরো জার্নাল এন্ট্রি করছি, সেটাকেই ক্যাশ বুকে পোস্টিং করে। জার্নাল এন্ট্রি করার পরে ক্যাশ বুকে পোস্টিং হচ্ছে, এবার ব্যাংকের লেনদেনগুলো ব্যাংক বুকে পোস্টিং হচ্ছে। তারপরে সেই ক্যাশ বুক আর ব্যাংক বুক থেকে ডেটা গুলো বা ইনফরমেশন গুলো নিয়ে
তারা রিসিভ পেমেন্ট তৈরি করে। রিসিভ পেমেন্টটা আমরা এমন একটা স্টেটমেন্ট যেখান থেকে একটি অর্গানাইজেশনের একটি নির্দিষ্ট সময় বা পিরিয়ডের ভেতরে কত অর্থ এসছে কত অর্থ বেরিয়ে গেছে তার একটা ডিটেল চার্ট পেয়ে থাকি, সেটাকেই রিসিভ পেমেন্ট বলছে। রিসিভ পেমেন্ট তৈরি করে। রিসিভ পেমেন্ট থেকে তারা ইনকাম এক্সপেন্ডিচার করে। এবার ইনকাম এক্সপেন্ডিচারটা কি? রিসিভ পেমেন্টে আমরা ক্যাপিটাল এবং রেভিনিউ দুই জাতীয় খরচা এবং জমা তুলে থাকি, কিন্তু ইনকাম এক্সপেন্ডিচারে শুধুমাত্র রেভিনিউ জাতীয় এক্সপেন্সেস আর ইনকাম গুলোকে নিয়ে থাকি, ক্যাপিটাল জাতীয় গুলোকে নিই না। এটা হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার রিসিভ পেমেন্ট করার পরে হয়ে থাকে। এরপরে ইনকাম এক্সপেন্ডিচার থেকে আলটিমেট আসে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটটা আমরা প্রফিট সেকিং অর্গানাইজেশনেও পেয়ে থাকি ফাইনাল অ্যাকাউন্ট করার সময়, ট্রেডিং, পিএল, তারপরে ব্যালেন্স শিট। এখানে ঠিক সেই রকম ভাবেই রিসিভ পেমেন্ট, ইনকাম এক্সপেন্ডিচার, দেন ব্যালেন্স শিট করে থাকে। এইটা হচ্ছে পদ্ধতি নন প্রফিট অর্গানাইজেশনের অ্যাকাউন্টস মেনটেন করার জন্য। যারা আমরা ক্লাস 11-12 পড়ছি তারাও জানি যে প্রফিট সিকিং অর্গানাইজেশনের ফাইনাল অ্যাকাউন্ট হয়ে থাকে, নন প্রফিট সিকিং অর্গানাইজেশনে এইভাবে রিসিভ পেমেন্ট, ইনকাম এক্সপেন্ডিচার, ব্যালেন্স শিট হয়ে থাকে। আমরা এই ভিডিওটাতে পার্টিকুলারলি দেখব কি করে রিসিভ পেমেন্ট আমরা করছি, তারপরে আস্তে নেক্সট ভিডিওগুলিতে ইনকাম এক্সপেন্ডিচার, ব্যালেন্স শিট এইভাবে আসবো। চলো দেখে নেওয়া যাক আমরা রিসিভ পেমেন্ট কি করে বানাচ্ছি কোনো নির্দিষ্ট ট্রানজাকশন, কিছু নির্দিষ্ট ট্রানজাকশন থেকে। আমরা একটি অঙ্ককে বেছে নিয়েছি, যেটা তোমরা ভিডিওটি পজ করে একটু দেখে নাও। এবার সেই অঙ্কটিকে আমি আমার নিজের সুবিধার্থে আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে নিয়ে নিয়েছি, কোশ্চেনটিকে আমি সলভ করছি, তোমরা দেখো কি করে রিসিভ পেমেন্টটি আমরা করতে পারি। ফার্স্টে আমাকে টি ফরম্যাটে রিসিভ পেমেন্টের জন্য ছক তৈরি করে নিতে হবে। এখানে লিখব from the books of, যে ক্লাব বা ইনস্টিটিউশনের রিসিভ পেমেন্ট করছি তার নাম। আমি এখানে করছি হচ্ছে যে ক্লাবের রিসিভ পেমেন্টটা করছি তার নাম লিখে নিলাম। এবার ফর দি ইয়ার এন্ডেড রিসিভ পেমেন্ট, received and payment for the year end 31st March 2017। এখানে পার্টিকুলার, সরি এখানে রিসিট, এখানে পেমেন্ট, এখানে অ্যামাউন্ট। এই হচ্ছে আমার ছকটা। এদিকে রিসিট ডেবিট সাইড, ক্রেডিট। অঙ্কটাতে বলছে যে ফ্রম দি ফলোয়িং পার্টিকুলার অফ ভেলোর রিক্রিয়েশন ক্লাব প্রিপেয়ার রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড 31st March 2017। এবার কি কি পার্টিকুলারসে দিয়েছে দেখে নিচ্ছি। ওপেনিং ব্যালেন্স রয়েছে ক্যাশ, ব্যাংক রয়েছে ওপেনিং ব্যালেন্স 2016 1st April, ফার্নিচার পারচেসড, স্পোর্টস ইকুইপমেন্ট পারচেসড, ডোনেশন রিসিপ্ট ফর প্যাভিলিয়ন, সেল অফ ওল্ড টেনিস বল, নিউজপেপার ব্রট, traveling expenses, receipt from entertainment, admission fees received, municipal tax, expenses of charity show, billiards table purchased, construction of new tennis court, receipt from charity, and closing balance। প্রত্যেকটা রিসিভ পেমেন্টে একটি ওপেনিং ব্যালেন্স থাকবে, একটি ক্লোজিং ব্যালেন্স থাকবে। ওপেনিং ক্যাশ কত আছে অর্গানাইজেশনের, আর ওপেনিং ব্যাংক কত আছে। এরপরে অঙ্কটাতে আসছি। ফার্স্টে কি বলছে, ওপেনিং ব্যালেন্স অ্যাজ অন 1st April 2016 ক্যাশ রয়েছে 3000,
এবং ব্যাংক রয়েছে 12,000। আমরা ওপেনিং ব্যালেন্স লিখে নিচ্ছি 2BD দিয়ে। ক্যাশ রয়েছে 3,000 আর ব্যাংক রয়েছে 12,000। তাহলে ক্যাশ লিখবো 3,000, ব্যাংক লিখবো 12,000। এরপরে কি বলছে, আমরা বাদিক থেকে করে আসছি। ফার্নিচার পারচেসড, ফার্নিচার কেনা হয়েছে মানে কি হয়েছে, এক্সপেন্সেস হয়েছে, ক্যাশ বেরিয়ে গেছে বা ব্যাংক বেরিয়ে গেছে আমাদের ইনস্টিটিউট থেকে, তাই এটা পেমেন্ট সাইডে আসবে। ফার্নিচার পারচেস করা হয়েছে, এক্সপেন্সেস হয়েছে, তাই লিখছি পেমেন্টে ফার্নিচার পারচেস। কত টাকার কেনা হয়েছে, 11,000। এরপরে বলছে স্পোর্টস ইকুইপমেন্ট পারচেস, এটাও একটা এক্সপেন্সেস, পেমেন্ট সাইডে আসবে স্পোর্টস ইকুইপমেন্ট। এটা কত করা হয়েছে স্পোর্টস ইকুইপমেন্ট, এটাও 11,000। এরপরে আসছে ডোনেশন রিসিভ ফর প্যাভিলিয়ন, মানে ক্লাবের একটা প্যাভিলিয়ন আছে, তার জন্য সেটাকে রিকনস্ট্রাকশন বা কিছু একটা করার জন্য ডোনেশন রিসিভ করেছে। এটি কিন্তু রিসিভ সাইডে আসবে, কারণ ডোনেশন আমরা পাচ্ছি। ডোনেশন মানে কি, ধরো একটি অর্গানাইজেশন রয়েছে, ক্লাব রয়েছে, তারা অনেকদিন ধরে ভালো কাজ করে রয়েছে, কোনো একটি প্রাইভেট কোম্পানি সেই ক্লাবকে একটি লামসাম টাকা দিচ্ছে, ধরো 1,00,000 টাকা বা 2,00,000 টাকা দিচ্ছে, সেটির পরিবর্তে তারা কোনো প্রতিদান নিচ্ছে না বা তারা কোনো ফেরত বা সার্ভিস নিচ্ছে না, এইটাকেই ডোনেশন বলে। ডোনেশন মানে যার জন্য কোনো একটি ব্যক্তি যদি আরেকটি ব্যক্তিকে টাকা দিয়ে থাকে এবং তার পরিবর্তে সে যদি কিছু না নিয়ে থাকে বা প্রতিদান যদি না নিয়ে থাকে ইকোনমিক্স এর ভাষা, তাহলে সেটাকে বলা হচ্ছে ডোনেশন। সেই ডোনেশন এই ক্লাবটা পাচ্ছে, যার অ্যাকাউন্টস আমরা করছি। ডোনেশন রিসিপ্ট হচ্ছে, তাই রিসিপ্ট সাইডে লিখবো ডোনেশন বলে। কত টাকা পেয়েছে, 8,000 টাকা। এরপরে বলছে সেল অফ ওল্ড টেনিস বল, ক্লাবে বিভিন্ন টেনিস প্লেগ্রাউন্ড থাকে, সেখানে টেনিস খেলা হয়, তার যে ওল্ড বলগুলো সেগুলোকে বিক্রি করেছে, বিক্রি করার ফলে কি হয়েছে, ক্লাবের মধ্যে টাকা এসছে, সেটাও একটা রিসিট, তাই রিসিট সাইডে লিখবো সেল অফ ওল্ড টেনিস বল। কত টাকার করা হয়েছে, 1,500 টাকা। এরপরে বলছে নিউজ পেপার ব্রট, নিউজ পেপার কেনা হয়েছে, এটা কিন্তু সেল না, ব্রট মানে কেনা হয়েছে, তাই জন্য এটা খরচা, তাই এটা পেমেন্ট সাইডে আসবে। পেমেন্ট সাইডে নিউজ পেপার ব্রট, কত টাকার করা হয়েছে, 500 টাকার। তারপরে বলছে ট্রাভেলিং এক্সপেন্সেস, ধরো ক্লাবের কোনো একটি কাজের জন্য মেম্বাররা বাইরে গেছিল, তার জন্য ট্রাভেলিং এক্সপেন্সেস হয়েছে, যাতায়াতের জন্য খরচা হয়েছে, সেটিও পেমেন্ট সাইডে আসবে। এক্সপেন্সেস খরচা হচ্ছে, পেমেন্ট করছে ক্লাব, টাকা পেমেন্ট করছে, তাই এটা ট্রাভেলিং এক্সপেন্সেস পেমেন্ট সাইডে আসবে। 4,500 টাকা। এবার দেখতে পাচ্ছি মিউনিসিপাল ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্স রয়েছে 22,000 টাকা। মিউনিসিপাল ট্যাক্স লিখছি, মিউনিসিপাল ট্যাক্স দিচ্ছে, মিউনিসিপাল ট্যাক্স মানে হচ্ছে আমাদের অর্গানাইজেশন বা ক্লাব যে মিউনিসিপ্যালিটির আন্ডারে অবস্থিত, সেখানকার একটা বাৎসরিক ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা, এটা একটা এক্সপেন্সেস, তাই আমি পেমেন্ট সাইডে লিখছি মিউনিসিপাল ট্যাক্স বলে। মিউনিসিপাল ট্যাক্স 22,000। এরপরে আছে এক্সপেন্সেস অফ চ্যারিটি শো, এক্সপেন্সেস অফ চ্যারিটি শো 2,000, এটা একটা এক্সপেন্সেস পেমেন্ট সাইডে আসবে। চ্যারিটি করেছে বা কোনো দান করেছে বা কোনো পুজোতে বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়া হয়েছে, এগুলোকে চ্যারিটি বলা হচ্ছে, তাই জন্য এক্সপেন্সেস হয়েছে 2,000 টাকা। এক্সপেন্সেস অফ চ্যারিটি 2,000। এরপরে বলছে বিলিয়ার্ড টেবিল পারচেসড, বিলিয়ার্ড টেবিল ক্লাবে থাকে, সেটা পারচেস করেছে, সেইটার জন্য 15,000 টাকা খরচা হচ্ছে, সেটাও একটা পেমেন্ট, তাই লিখছি বিলিয়ার্ড টেবিল।
পারচেস বলে 15,000 টাকা পেমেন্ট সাইডে। তারপরে বলছে কনস্ট্রাকশন অফ নিউ টেনিস কোর্ট, ক্লাবের টেনিস কোর্ট আছে, তার কনস্ট্রাকশন হয়েছে, সেখানে 15,000, সেখানে 18,000 টাকা খরচা হয়েছে। চলো সেটা পেমেন্ট সাইডে উঠবে কনস্ট্রাকশন অফ টেনিস কোর্ট বলে। কনস্ট্রাকশন অফ টেনিস কোর্ট 18,000। তারপরে রিসিভ ফ্রম চ্যারিটি শো, আবার চ্যারিটি পারপাসে ক্লাব রিসিপ্টও করেছে। আগে একটা পেয়েছিলাম চ্যারিটি শো পারপাস খরচা হয়েছিল, এক্সপেন্সেস অফ চ্যারিটি শো, এরপরে আবার রিসিপ্ট করেছে বলছে, তাই জন্য এটা রিসিপ্ট সাইডে আসছে। রিসিপ্ট ফ্রম চ্যারিটি 2,500। এবার লাস্ট দেখতে পাচ্ছি ক্লাবের হাতে ক্লোজিং ব্যালেন্স ক্যাশ ইন হ্যান্ড রয়েছে 8,000। এর মানে হচ্ছে ওপেনিং ব্যালেন্সে ক্যাশ ব্যাংক দুটোই ছিল, কিন্তু ক্লোজিং ব্যালেন্সে শুধুমাত্র ক্যাশ 8,000 টাকা রয়েছে, ব্যাংক জিরো হয়ে গেছে বা তার কমও হয়ে যেতে পারে। আমি ক্লোজিং ব্যালেন্সটা লিখে নিচ্ছি। ক্লোজিং ক্যাশ 8,000। এরপরে আমরা দেখব দুদিকে কত হচ্ছে টোটাল করে। আমি ক্যালকুলেটরে করে নিচ্ছি। এই সাইডে যে ফিগার গুলো রয়েছে সেটার ভেতরে রয়েছে 11,000, 11,000 দুবার 11,000 রয়েছে, প্লাস রয়েছে 500, প্লাস রয়েছে 4,500, প্লাস 22,000, প্লাস 2,000, প্লাস 15,000, প্লাস 18,000, প্লাস 8,000 হচ্ছে 92,000। তোমরা দেখো এখানে 92,000 হচ্ছে টোটাল। আমি 92,000 লিখছি এই সাইডে। এবার দেখবো রিসিট সাইডে কত হচ্ছে। রিসিট সাইডে দেখবো ফার্স্টে 3,000, প্লাস 12,000, প্লাস 8,000, প্লাস 1,500, প্লাস 20,000, প্লাস 1,000, প্লাস 2,500, দেখাচ্ছে 48,000। তোমরা দেখতে পাচ্ছ 48,000। তাহলে ডিফারেন্স কত হচ্ছে, এখানে 92 আর এখানে 48 হয়েছে, তাহলে ডিফারেন্সটা কি আগে দেখে নি, ডিফারেন্স কত হচ্ছে। 48,000 মাইনাস 92 ইকুয়াল টু 44,000। 44,000 হচ্ছে আমার ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট মানে কি, ধরো কোনো একটি ব্যাংকের সাথে একটি ক্লাব বা অর্গানাইজেশনের এমন চুক্তি হয়ে রয়েছে যেখানে ব্যাংকের ব্যালেন্স জিরোর পরেও সেই ক্লাব বা অর্গানাইজেশন ব্যাংক থেকে টাকা তুলতে পারবে, তখন ফিগারটা মাইনাসে রান করবে। এইগুলোকে বলা হয়ে থাকে ব্যাংক ওভারড্রাফট। এখানে 92 হয়েছিল, আর এখানে আমার 92 করতে গিয়ে দেখা গেল 44,000 টাকা কম রয়েছে, সেইটা ব্যাংক ওভারড্রাফট আমি কি করে বুঝলাম। এই ক্লাব বা এই যে রিক্রিয়েশন ক্লাব, এর শুরুতে দেখেছিলাম ক্যাশ ব্যাংক দুটোই আছে, কিন্তু শেষে দেখছি আমার ক্যাশ রয়েছে 8,000, ব্যাংকের ব্যালেন্স নেই। এইটাকে আমি ধরে নিচ্ছি এটি ব্যাংকের ওভারড্রাফট হয়েছে, তাই আমি এই সাইডে ব্যাংক ওভারড্রাফট বলে সেটিকে লিখবো। আশা করি তোমরা এই রিসিভ পেমেন্টটিতে বুঝতে পেরেছো একটি নন প্রফিট অর্গানাইজেশনে কি করে ইনিশিয়াল স্টেজ থেকে আমরা শুরু করতে পারি তার অ্যাকাউন্টস প্রিপারেশন। এর পরবর্তী ভিডিওগুলিতে আমি ইনকাম এক্সপেন্ডিচার, তারপরে তার থেকে ব্যালেন্স শিট কি করে আসে সেইটিকে দেখাবো। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং আপনার ফেলোস বা ফ্রেন্ডসদের সাথে সেটিকে শেয়ার করুন। থ্যাংক ইউ।